তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকামুখী সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। বিকেল থেকে বাড়বে জনস্রোত, ব্যাপক প্রস্তুতি। আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে। 17 বছর পরে আসতেছে, আমাদের খুশির একটা দিন না? দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দগণ মুহূর্তগুলো দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে অবাধে বৃক্ষনিধন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া দস্যু দল, নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা। মাঝে মধ্যে আউট অফিসার এসে অনেক সময় হুমকি আমাকে দেয়, করবো। প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো, এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল। বাসাবাড়ি আর গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নেতাকর্মীরা। কোথাও কোথাও দুপুর বা বিকাল থেকে বাসগুলো রওনা দেবে। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোই তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়বে। ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন। বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে। ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চযোগে ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পরে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ থেকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করব এবং তার জন্য দোয়া করব। এ পর্যায়ে একটু যেতে চাই বগুড়ায় মেহেরুল সুজনের কাছে। সুজন, বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আসার প্রস্তুতি কেমন দেখছেন? তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কি বলছেন তারা? শাওন, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে বগুড়ার যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী, তারা কিন্তু সকাল থেকেই বাসে করে তারা কিন্তু বগুড়া থেকে রওনা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও তারাও কিন্তু বগুড়ায় ছুটে এসেছেন এবং আমরা জেলা বিএনপি নেতাদের তথ্য মতে যতটুকু জানতে পেরেছি যে আজকে সারা দিনে অন্তত 500টি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। এরই মধ্যে 100রও বেশি বাসে নেতাকর্মীরা রওনা দিয়েছেন। আপনি নিশ্চয়ই সাউন্ড দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু বগুড়া শহরের শেষ প্রান্তে অর্থাৎ মহাসড়কে ওঠার আগ মুহূর্তে তারা এখনও অনেকেই অপেক্ষা করছেন। তারা রওনা দিচ্ছেন, কেউ রওনা দিয়েছেন এবং অনেকেই বলছেন যে তারা বিকেল নাগাদ রওনা দেওয়ারও চেষ্টা করছেন। এবং শাওন, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এটি আসলে আমি সকাল থেকেই তাদের সঙ্গে কথা বলছিলাম। তাদের যে দীর্ঘ 18 বছরের প্রতীক্ষা, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি 18 বছর ধরে দেশের বাইরে রয়েছেন, তিনি দেশে ফিরবেন, দেশে ফিরছেন। এই যে আনন্দের খবরটি, এই যে আনন্দের মুহূর্তটি, উপলক্ষটি, এটিকে ঘিরে কিন্তু জেলা বিএনপির যারা নেতাকর্মী তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা প্রত্যাশা করছেন, যেহেতু তারেক রহমান 18 বছর পরে দেশে ফিরছেন এবং তিনি এবার প্রথমবারের মতো বগুড়া থেকে নির্বাচনে অংশ নেবেন। এই দুটো বিষয় মিলিয়ে আসলে বগুড়ার যারা নেতাকর্মী তাদের আসলে আনন্দের আজকে কোনো সীমানা নেই এবং তারা বলছেন যে তারা তাদের বগুড়ার ছেলে, ঘরের ছেলে, তাকে তারা বরণ করে নেবেন ঢাকায় সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে এবং তারা তারেক রহমানের নেতৃত্বে তাদের দল আগামী দিনে সরকার গঠন করবে, এইরকম স্বপ্ন, এইরকম প্রত্যাশাও কিন্তু তারা করছেন।
এবং নেতাকর্মীরা তারা যেটি বলছেন যে তারা আজকে সকাল থেকে যারা রওনা দিয়েছেন বা বিকেলের থেকে যারা রওনা দিবেন সবাই মিলে আসলে সেই 300 ফিটে যেখানে তারেক রহমানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে তারা সেখানে পৌঁছাতে চান এবং তাদের প্রিয় নেতাকে যিনি 18 বছর পরে আসলে দেশে ফিরছেন সেই নেতাকে তারা কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাতে চান, স্বাগত জানাতে চান বাংলাদেশে। এবং এই মুহূর্তেও কিন্তু কিছুক্ষণ পর পর শাওন বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে। শাওন, সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে। স্থানীয়রা জানায় মেঘনার বুকে জেগে ওঠা জাগলা চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। চরের জমি দখলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে সুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের শামসু বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। কয়েক দফা সংঘর্ষও হয়। এরই জেরে মঙ্গলবার সকালে সংঘাতে জড়ায় দুই পক্ষ। এই সময় গোলাগুলির ঘটনাও ঘটে। পরে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শক, এই ঘটনার বিস্তারিত জেনে নিতে চাই। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন। এখন সবুজ, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কি বলছে? আসলে আমি এখন আছি জাগলার চরে, অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন দুর্গম চর। ঠিক আমার পাশে এখানে আসলে গতকালকে যে গোলাগুলি ঘটনাটি ঘটেছে এখানেই ঘটেছে। আর আপনি যেটা আইনগত বিষয়টি বলছেন, আসলে পুলিশ এখন যে মৃতদেহগুলো রয়েছে সেগুলো হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, শ্রদ্ধালের জন্য। এরপরেই আসলে আইনগত যেটি মামলার বিষয়টি যেটি বলছেন সেটি আসলে এখনো শুরু হয়নি, বা গ্রেপ্তার সেটি এখনো শুরু হয়নি, বা যারা মারা গেছেন কোনো আসলে এখনো পর্যন্ত মামলা হয়নি। তবে আমি আপনাকে দেখাতে পাচ্ছি যে এখানে আসলে নতুন ভিটে মাটি, আসলে এটা নিয়ে মূলত সংঘর্ষ। আসলে এই যে ঘর, বিচ্ছিন্ন যে ঘরগুলো দেখা যাচ্ছে দূরবর্তী, আসলে এই ঘর ভিটেগুলো বিক্রি নিয়ে মূলত এখানে দুটি বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হয়। এখানে আলাউদ্দিন বাহিনী গতকালকে এসেছিল এখানে এই চরে, এবং আমার পিছনে যে বনটি রয়েছে এখানে বনের মধ্যে শামসু থাকতো তার বাহিনী নিয়ে, দলবল নিয়ে, এবং শামসু এই ভিটেগুলো বিক্রি করে আসছে প্রতি ভিটা প্রাথমিকভাবে 2,500 টাকা, এবং পরবর্তী ঘর করার সময় 25,000 টাকা দেওয়া লাগে। তো এখানে যারা স্থানীয় রয়েছে আসলে এখানে কোনো জনবসতি এখন পর্যন্ত গড়ে ওঠে, এবং এই বন্যজন্তুর ফলে এরা আতঙ্কে এখানকার যে রাখালরা রয়েছে গরু যারা পালন করে তারা আসলে চলে গেছে। আর এখানে যে একজন রাখাল রয়েছেন, জানতে চাইবো যে আসলে এখানে কি নিয়ে সমস্যা, কেন মারামারি? আসলে 2 বছর ফসল গলাগলি সত্যি কি আপনার এখানে মানে ওই ওরা আমরা যারা আছি নিরাপত্তা ভূমি এরা জায়গার নিয়ে মানে ব্যাপার নিয়ে কথা বলার জন্য শান্তি বাহিনীর সাথে কথা বলার জন্য তো একটা ওরা চারিদিক থেকে মানে ওদের লোকজন নিয়ে আমাদেরকে ঘিরে ফেলছে। ওইখান থেকে ঘিরে ফেলে মানে আমাদেরকে অ্যাটাক করছে। তাই আমরা বাঁচার জন্য মানে অনুরোধ করি, এরপরে এদের লোক মানে মোকাবেলা করার জন্য জেনে মারা গেছে। শান্তি বাহিনী মারা গেছে 4 জন, আর আমাদের এখান থেকে 1 জন মারা গেছে, আর 2 জন বাকি 3 জন এখনো নিয়ে তো এখানে আরেকজন আসছে, যে জানতে চাইবো যে আসলে এখানে কেন মারামারি, কেন ঘটনা ঘটে? ঘটনা হচ্ছে জমি নিয়ে বিক্রি করা হয় দুই পক্ষের। একজনে বলছে যে আমি বেচুন, একজনে বলছে যে আমি বেচুন। যে বন বিভাগে যে যারা থাকে আমাদের আলুদিনদের থেকে হাতিয়া, এতে 80 সাথে বসার জন্য হাতিয়া, এতে 80 সাথে বসার জন্য বা পরিকল্পনা করবে বা মিলেমিশে থাকবার জন্য দুই পক্ষে এটা নিয়ে গোলাগুলি হয়। আচ্ছা, আপনি আসলে শুনলেন মূলত হচ্ছে যে এটি একটি নতুন চর, এটি আসলে বসবাসের এখনো উপযোগী নয়। এখানে বর্ষাকালে এখানে আসলে জোয়ারের পানি উঠে, এখানে মূলত গরু, মহিষ আর কিছু যারা পালন করে তারা থাকে, এবং মূলত যারা নদী ভাঙনের শিকার ভূমিহীন তারাই আসলে এই চরটিতে তারা টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে তারা বসবাস করার সুযোগ পায়, এবং বিভিন্ন যে ডাকাত বা জলদস্যু বাহিনী রয়েছে তারা নিরাপত্তা দিয়ে থাকে। অর্থাৎ সরকারি কোনো নিয়ন্ত্রণ এখানে নেই। আর এখানে যারা ভূমিহীন রয়েছে তারা চাচ্ছেন যে সরকার এই চরগুলো নিয়ন্ত্রণে নিয়ে একটা ভূমিহীন দের মাঝে বন্দোবস্ত দিয়ে দেয়া হোক। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। হুমকির মুখে জীব বৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ।
প্রভাবশালীদের ছত্রছায়ায় গত 1 বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল। সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমাকালেঙ্গা। হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত, কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি। অভিযোগ রয়েছে রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র। পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কীভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়। অবশ্যই প্রশাসন আছে, প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত 11 ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা। ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে। সংঘবদ্ধ গাছ দল প্রায় আনুমানিক 50 থেকে 60 জনের মতো হবে। ওরা গাছ কাটতেছে, গাছ কাটার শব্দ শুনে কিন্তু আমরা ওই পাশে যাই, আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল, এক পর্যায়ে আমরা রাস্তাতে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। সংশ্লিষ্টরা জানান গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত 7টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ম্য আরও বেড়েছে জুলাই আন্দোলনের পর। সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক, এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র উদ্ধার করুক। আর আমরা বন আইনে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি। এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের। প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। মাঝে মধ্যে বিট অফিসার এসে অনেক সময় হুমকি দেয়, করবো সে করবো। আমরা তো এগুলা তো অনেক সময় শুনে পারি না, আমাদের তো চাকরি করার জন্য আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলো আমরা সহ্য করে নিতে হয়। দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। পৌষের প্রথমার্ধে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির ঘরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে নেই উত্তাপ। শীতে দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে হিমেল হাওয়ায়। প্রয়োজন ছাড়া সকালবেলা ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শীতে চরম কষ্টে দিন কাটছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। 5.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আবারও শুরু হয়েছে ফেরি চলাচল। এর আগে ভোরে পদ্মায় ঘন কুয়াশা দেখা দেয়। এক পর্যায়ে কুয়াশা আরও ঘনীভূত হলে চলাচলের অনুপযোগী হয়ে যায় ফেরি। এই কারণে ভোর 6:30 থেকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এতে পারাপারের অপেক্ষায় 2 পারে আটকা পড়ে 2 শতাধিক যানবাহন। পরে বেলা 11টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি ও উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা।
সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সে বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে, যেরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সান্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জেলার 169টি গির্জাসহ খ্রিস্ট অনুসারীদের বসতবাড়ি সাজানো হয়েছে বর্ণিল আলোয়। করা হয়েছে নানা ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবে। 24 তারিখ রাতে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে পা ধোয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে বিশেষ করে রাত্রি জাগরণের একটি বিশেষ সভা পরিচালিত হয়। আমাদের বড়দিন 25শে ডিসেম্বর, কিন্তু তার আগে থেকে যেমন ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে একটা ভাব চলে আসে ক্রিসমাস। ডিসেম্বরের 1 তারিখে আমরা খুব কীর্তন গান গেয়েছি, সারা গোপালগঞ্জে যতটা চার্চ আছে আমরা সব চার্চে ঘুরেছি। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা এই গির্জাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ। তো গুরুত্বপূর্ণ চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্ম যীশু খ্রিস্টের। সেই আদলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৈরি করা হচ্ছে গোশালা। বসতবাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। 24 ডিসেম্বর রাত থেকেই চার্চগুলোতে থাকবে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলার আয়োজন। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে। প্রতিবারের মতো এবারও আমাদের এই দিনটি আনন্দঘন মুহূর্তে কাটবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সারা বছর একটি দিনের অপেক্ষায় থাকেন যিশু ভক্তরা। পুরো ডিসেম্বর জুড়েই নেওয়া হয় বড়দিনের প্রস্তুতি। আনন্দ উৎসবের সাথে খ্রিস্ট ভক্তদের কাছে যিশুর আগমন যেন ধরনীর সব অন্ধকার অস্থিরতা দূর করার আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য